রাফি ভাই, আমাকে একটা কাজ দিতে পারবেন? আপনি তো জানেন আমার অবস্থা কেমন। আমি এতিম, বাবা মা মারা যাওয়ার পর আমাকে আর কেউ বাড়িতে রাখে নাই। এখন যদি আমি কোনো কাজ না করি আর খাবার খরচ না জুটাই, তাহলে আমি না খেয়ে মারা যাব। এইসব বলিস না আকাশ, আমি তো আছি। তুই একদম নিশ্চিন্ত থাক, তোর কাজের ব্যবস্থা হয়ে যাবে। আমি যতদিন আছি তোর কোনো কিছুর অভাব হবে না। এই নে 500 টাকা, এই দিয়ে তুই কিছু খাবার কিনে আন, ওই খাবারটা খেয়ে নে। আমি দেখি তোর কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা। আকাশ টাকা নিয়ে ওইখান থেকে চলে গেল। এইদিকে রাফি পকেট থেকে ফোনটা বের করে ফোন দিল তার আরেক বন্ধু নাদিমকে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে নাদিম বলতে লাগলো, কি রে রাফি, তুই হঠাৎ এই সময় কল দিয়েছিস? কোনো ঝামেলা হয়েছে নাকি? না রে বন্ধু, তেমন কোনো ঝামেলা হয় নাই। তোর কাছে একটা হেল্প চাইবো, তুই করতে পারবি? অবশ্যই পারবো। তুই আমার কাছে চাইবি আর তোকে আমি হেল্প করব না? এটা আবার কেমন কথা? তুই আমার বিপদের সময় হেল্প করেছিস, এখন যদি আমি তোর বিপদের সময় সাহায্য না করি তাহলে কেমন হবে? বল, কি সাহায্য লাগবে? আমার সাহায্যটা লাগবে না, সাহায্যটা লাগবে হচ্ছে আকাশের। আকাশকে তুই ভালো করেই চিনিস। ছেলেটা এতিম, মা বাবা মারা যাওয়ার পর থেকে আমার কাছ থেকেই বড় হয়েছে। এখন সেই আর আমার কাছ থেকে টাকা নিতে চায় না। আজকে আমি জোর করে 500 টাকা দিয়েছি খাবার খাওয়ার জন্য। তুই তাকে একটা কাজের ব্যবস্থা করে দিলে সে কাজ করে খেতে পারবে। আচ্ছা, আমি সন্ধ্যায় তোকে কল দিচ্ছি, দেখি সন্ধ্যার মধ্যে কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। সিকিউরিটি গার্ডের চাকরি করতে পারবে না কি করতে পারবে না? সিকিউরিটি গার্ডের চাকরি করতে পারবে। তুই না হয় সিকিউরিটি গার্ডের একটা চাকরির ব্যবস্থা করে দিস, তাহলেই চলবে। এই বলে রাফি কলটা কেটে দিল। অন্যদিকে আকাশ হোটেল থেকে খাবার খেয়ে রাস্তার এক সাইড দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে বাড়ির দিকে। এমন সময় হুট করে কোথা থেকে যেন একটা গাড়ি এসে আকাশকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যায়। পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছে আকাশ। কোনো রকম হেঁটে আসলো রাফির দোকানের সামনে। আকাশের এই রকম অবস্থা দেখে রাফি বলতে লাগলো, কিরে আকাশ, তোর আবার কি হয়েছে? এইভাবে হাঁটছিস কেন? পায়ে ব্যথা পেয়েছিস নাকি? আসলে রাফি ভাই, খাবার খেয়ে আসার সময় হঠাৎ একটা গাড়ি আমাকে ধাক্কা মেরে দিয়ে ফেলে চলে গেছে। পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছি, পা ফুলে গেছে। কি বলিস? তোর উপরে শুধু বিপদ আর বিপদ। যাই হোক, এখানে বস, আমি বড় বানার ব্যবস্থা করছি। এই বলে রাফি চলে গেল একটা দোকানে। বেশ কিছুক্ষণ পর বরফ এনে বলতে লাগলো, এই বরফটা পায়ে লাগাতে থাক। নাদিম আসুক, এরপরে দেখি কিছু একটা ব্যবস্থা করব। এই বলে রাফি চলে আসলো দোকানের ভিতরে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা 7টা। নাদিম আর আকাশ বসে আছে। এমন সময় নাদিম বলতে লাগলো, আকাশ, তোমার চাকরি কনফার্ম হয়ে গেছে। সিকিউরিটি গার্ডের চাকরি করতে হবে তোমাকে। 1 সপ্তাহ নাইট আর 1 সপ্তাহ ডে, প্রত্যেক মাসে 10,000 করে টাকা দিবে। চলবে তো তোমার? হ্যাঁ নাদিম ভাই, চলবে। আল্লাহ আপনাকে ভালো রাখুক। আপনি সবাইকে সাহায্য করেন, দোয়া করি আপনার ব্যবসা ভালো হোক। এ নাও বাসার ঠিকানা। কালকে সকাল সকাল ওই বাড়িতে চলে যাবে। ওই বাড়িতে গিয়ে আমার নাম বললেই তারা তোমাকে বলবে কি কি করতে হবে। ঠিক আছে ভাই, এখন তাহলে আমি বাসার দিকে যাই। এই বলে আকাশ কোনো রকম হাঁটতে হাঁটতে চলে আসলো তাদের বাসায়। বাড়িটাও ভাড়া নিয়ে থাকে আকাশ। বিছানায় চুপচাপ শুয়ে আছে আর মনে মনে বলতেছে, আমার জীবন কি এইভাবেই চলবে নাকি আমার জীবন পরিবর্তন হবে? এতিম ছেলের জীবন আবার পরিবর্তন হয় নাকি? যাক, কাজ পেয়েছি, একটা কাজ করব আর খাবো। এইসব চিন্তা ভাবনা করতে করতে আকাশ ঘুমিতে সে পাড়ি জমালো। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে আসলো ওই বাড়ির সামনে। কয়েকবার কলিং বেল দিতেই একটা মেয়ে এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে ধমক দিয়ে বলতে লাগলো, এই মিয়া, সকাল সকাল আরেকজনের বাসায় এসে কলিং বেল দিতেছেন কেন? আপনার কি জ্ঞান বুদ্ধি বলতে কিছুই নেই? আসলে ম্যাডাম, এই বাড়িতে আমি সিকিউরিটি গার্ডের চাকরি করতে এসেছি। নাদিম ভাই আমাকে পাঠিয়েছে। আপনার নাম আকাশ? হ্যাঁ, আমার নাম আকাশ। ভেতরে আসেন, এসে বসেন। আব্বু নিচে নামতেছে। এরপরে কি করতে হবে কি কি করতে হবে না সবকিছুই আব্বু আপনাকে জানিয়ে দিবে। জেরিন এই বলে চলে আসলো তার রুমে। এইদিকে আকাশ চুপাই বসে আছে। প্রায় আধা ঘন্টা ধরে উপর থেকে কারো নামার কোনো খবর নেই। প্রায় 40 মিনিট পর একজন ভদ্রলোক নিচে নামলো। আকাশ দাঁড়িয়ে সালাম দিয়ে আবারও বসে পড়ল। এইদিকে সেই লোকটা এসে আকাশের পাশে বসে বলতে লাগলো, নাদিম তোমাকে পাঠিয়েছে? জি স্যার, নাদিম ভাই আমাকে পাঠিয়েছে। আমাকে কি কি করতে হবে একটু বুঝিয়ে দিলে আমি করতে পারতাম। আচ্ছা, তোমাকে সব কিছুই বুঝে দিতেছি, শোনো তাহলে। তুমি সিকিউরিটি গার্ডের চাকরি করবে। অপরিচিত লোক বাড়ির ভিতরে প্রবেশ করতে দিবে না।
এমনকি যদি কেউ আসে তাহলে আগে পরিচয় জিজ্ঞেস করবে, আর ওইখানে দেখবে যে একটা টেলিফোন আছে, ওই টেলিফোনের ভিতরে কল দিবে। কল দিলে যদি বলে ভিতরে যাওয়ার জন্য, তাহলে ভিতরে যেতে দিবি। আর প্রত্যেক দিন গাড়ি আসবে, গেট খুলে দিতে হবে। ঠিক আছে স্যার, আর কোনো কিছু করতে হবে নাকি? হ্যাঁ, আর একটা কাজ করতে হবে। আমি যদি বাসায় না থাকি তাহলে মাঝে মধ্যে তোমাকে বাজার সদাই এনে দিতে হবে। ঠিক আছে স্যার, আমি তাহলে এখন থেকে কাজটা শুরু করে দেই। এই বলে আকাশ চলে আসলো বাহিরে, হাতে ছোট একটা লাঠি। চুপচাপ চেয়ারে বসে আছে আর বাড়িটার দিকে বারবার তাকাচ্ছে। মনে মনে বলতেছে, আজকে যদি আমাদের বাড়িটা এরকম থাকতো তাহলে কতই না ভালো হতো। আব্বু আম্মু কেন আমাকে একা ফেলে চলে গেলে তোমরা? তোমাদের সাথে নিয়ে আমাকে যাইতে। আকাশ এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ পর ওই মেয়েটা বের হলো। একটা গাড়ি বের করে নিয়ে গেটের সামনে আসতেই আকাশ গেট খুলে দিল। মেয়েটা যেই বাহিরে বের হতে যাবে এমন সময় বলতে লাগলো, কি রে, আমি যে বাইরে বের হচ্ছি আমাকে সালাম দিলি না তুই? তুই জানিস না নাকি আমাকে যে সালাম দিতে হয় এবং এই বাড়ির প্রত্যেককে সালাম দিতে হয়? আগে কখনো সিকিউরিটি গার্ডের কাজ করিস নাই নাকি? না ম্যাডাম, আগে কখনো সিকিউরিটি গার্ডের কাজ করি নাই। আকাশ সালাম দিতেই মেয়েটা ওইখান থেকে চলে গেল গাড়ি নিয়ে কলেজের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর মেয়েটা চলে আসলো কলেজে। গাড়িটা পার্কিং করে তার বান্ধবীদের সাথে গিয়ে বসে পড়ল। জেরিনকে দেখে তার বান্ধবী সুমাইয়া বলতে লাগলো, কি রে জেরিন, তোদের বাসায় দেখলাম নতুন একটা সিকিউরিটি গার্ড রেখেছিস মনে হয়। আগেরটা কোথায় গেছে? চলে গেছে নাকি? হ্যাঁ, আগের ওই চলে গেছে, কিন্তু এই ছেলেটাকে দেখলে কেমন যেন লাগে। খুব সাধারণ ছেলেদের মতো, কোনো স্টাইল নাই, মনমরা হয়ে সবসময় বসে থাকে। আরে নতুন চাকরি বুঝিস না, এমনই হয় সব সময় নতুন চাকরিতে। সুমাইয়া এসব বলতেছে। অন্যদিকে জেরিনের আব্বু গাড়ি বের করে গেটের সামনে এসে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তুমি সকালের খাবারটা ভিতরে গিয়ে খেয়ে নিও। 10টার দিকে গেলেই তোমাকে খাবার দিবে বাড়ির কাজের মেয়ে, আমি বলে রেখেছি। ঠিক আছে স্যার। জেরিনের আব্বু অফিসের দিকে রওনা দিল। এইদিকে আকাশ সেই আগের মতোই চুপচাপ বসে রইল চেয়ারে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ বাড়ির দরজা খুলে কাজের মেয়ে এসে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া আপনাকে ভেতর থেকে বলেছে যে খাবার খেয়ে আসার জন্য। রান্নাবান্না সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আপনি গেটটা ভালোভাবে লাগিয়ে দিয়ে এরপরে ভেতরে এসে খাবার খেয়ে নেন। ঠিক আছে, আপনি যান, আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে। আকাশ গেট ভালোভাবে লাগিয়ে দিয়ে চলে আসলো বাড়ির ভিতরে। খাবার টেবিলে না বসে নিচে বসে খাবার খাচ্ছে। এটা দেখে জেরিনের আম্মু বলতে লাগলো, কি ব্যাপার, তুমি নিচে বসে খাবার খাচ্ছ কেন? তোমাকে কি বলেছি নিচে বসে খাবার খাওয়ার জন্য? টেবিলে বসে খাবার খাও তুমি। না ম্যাডাম, আমি নিচে বসেই খাবার খেতে পারি। সব সময় তো নিচে বসেই খাবার খেয়ে এসেছি। হুট করে টেবিলে বসলে খাবার খেতে পারবো না। আমি নিচে বসেই খাবার খেয়ে নেই। জেরিনের আম্মু আর জোরাজোরি করলো না। খাবার খাওয়ার মাঝখানে হঠাৎ জেরিনের আম্মু বলে উঠল, আকাশ, তোমার বাসায় কে কে আছে? বিয়ে করে ফেলেছো নাকি তুমি? আরে না ম্যাডাম, কি যে বলেন না। এতিম ছেলেকে আবার কেউ বিয়ে করতে চায় নাকি? নিজের খাবার খরচটা জোটাতে কষ্ট হয়ে যায়, আবার কি না এতিম ছেলেকে বিয়ে করবে কেউ? এতিম ছেলে মানে? তোমার বাবা মা কোথায়? তাদের কি হয়েছে? রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তারা। আমি ছোট থাকতেই মারা গিয়েছে। পরে আমাকে এলাকার একজন বড় ভাই আছে, সে আমাকে এতটুকু বড় করেছে, খাইয়ে পরিয়ে। ও আচ্ছা, আই অ্যাম রিয়েলি সরি। আমি জানতাম না। জানলে কখনোই তোমাকে এইসব কথা মনে করিয়ে দিয়ে কষ্ট দিতাম না। আরে না ম্যাডাম, কষ্টের কি আছে? আপনি জানেন না, তার জন্যই তো জিজ্ঞেস করেছেন। এখানে কষ্টের কিছু নেই। আচ্ছা আমি এখন যাই, নিচে যদি কেউ আসে তাহলে তো গেটে শব্দ করবে। নিচে গিয়ে বসে থাকি। এখন কেউ আসবে না, দুপুর 12টার দিকে জেরিন আসবে। তুমি না হয় এখন একটু এখানে বসে রেস্ট করো। আর তোমার বাহিরের খাবার খেতে হবে না, প্রত্যেকদিন আমাদের বাড়িতে খাবে। না ম্যাডাম, আপনাদের বাড়িতে খেলে আমি খাবারের টাকাটা আপনাদেরকে দিব। কেন? আমি কি তোমার কাছ থেকে খাবারের টাকা চাইছি নাকি? আপনি না চাইলেও আমি পুরো মাস খাবার খাবো আর আপনাকে টাকা দিব না, এটা আবার কেমন কথা? আপনি প্রত্যেক মাসে আমার টাকা থেকে খাবারের টাকা কেটে নেবেন।
আকাশ এইসব কথাবার্তা বলতেছে। প্রায় 1 ঘন্টা আরও নানান বিষয়ে কথাবার্তা বলে চলে আসলো বাইরে। চুপচাপ চেয়ারে বসে আছে। এমন সময় জেরিনের গাড়ি আসলো। আকাশ দরজা খুলে দিতে জেরিন গাড়িটা বাড়ির ভিতর পার্ক করে চলে গেল। অন্যদিকে আকাশ গেট লাগিয়ে বসে আছে। প্রায় 1 ঘন্টা পর দোতলা থেকে জেরিন আকাশকে ডাক দিয়ে বলতে লাগলো, এই নে 500 টাকা, দোকান থেকে আমার জন্য পুরি আর সিঙ্গারা নিয়ে আয়। বাকি যে টাকা থাকবে ওই টাকাটা দিয়ে তুই কিছু খেয়ে নিস। আকাশ দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে চলে আসলো দোকানে। পুরি আর সিঙ্গারা নিয়ে খেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই কাজের মেয়েটা এসে দরজা খুলে দিল। আকাশের হাতে থাকা টাকা আর পুরি সিঙ্গারা দিয়ে বলতে লাগলো, এইগুলো ম্যামের রুমে দিয়ে আসেন, আমাকে আনার জন্য টাকা দিয়েছিল। ঠিক আছে, আমি দিয়ে আসতেছি। এই বলে কাজের মেয়েটা ওইখান থেকে চলে গেল। এইদিকে আকাশ আবারও নিচে এসে চেয়ারে বসে রইল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর উপর থেকে জেরিন বলতে লাগলো, কিরে, তোকে না বলেছিলাম যে টাকাগুলো থাকবে ওই টাকাগুলো তোর কাছে রেখে দিয়ে তুই খেয়ে নিবি, তাহলে তুই টাকাগুলো ফেরত দিলি কেন? আসলে ম্যাডাম, আমি বাহিরের জিনিস তেমন বেশি খাই না, তাই টাকাগুলো ফেরত দিয়ে দিছি। আপনার যদি আরও কিছু লাগে তাহলে টাকাগুলো দিয়েন, আমি আপনার জন্য আরও কিছু এনে দিব। ঠিক আছে, যখন যা লাগবে তাই এনে দিতে হবে। এগুলো রেখে দে তোর কাছে। আকাশ আবারও টাকাগুলো নিয়ে রেখে দিল। অন্যদিকে জেরিনের আম্মু জেরিনের রুমের ভিতরে ঢুকতে দেখতে পেল জেরিন পুরি আর সিঙ্গারা খাইতেছে। এটা দেখে জেরিনের আম্মু বলতে লাগলো, কি রে, তুই ছেলেটাকে দিয়ে এত কিছু আনিয়েছিস, তাকে কিছু টাকা দিলেও তো পারতি, সে কিছু খেতে পারতো। আম্মু, আমি টাকা দিয়েছিলাম 500 টাকা, বলেছিলাম যে পুরি আর সিঙ্গারা আনার জন্য। সে আমাকে এনে তো দিয়েছে, কিন্তু আবার টাকাগুলো পাঠিয়ে দিয়েছে। পরে আমি ওই টাকাগুলো তাকে আবার দিয়েছি কিছুক্ষণ আগে। ও আচ্ছা, বেশ ভালো করেছিস। আর তুই যদি বাহির থেকে কোনো খাবার নিয়ে আসিস, ভালো খাবার হলে 2 প্যাকেট নিয়ে আসবি। 1 প্যাকেট আকাশকে দিবি আর 1 প্যাকেট তুই খাবি। তাকে দিতে যাব কেন? সে তো আমাদের বাসার দারোয়ান, তাকে দিলে কি হবে আমার? তুই হয়তো জানিস না, আকাশ ছেলেটা এতিম, তার মা বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও আচ্ছা, এখন বুঝতে পারছি তুমি কেন বলেছ। আচ্ছা, আমি যদি তাকে নিয়ে বাহিরে মাঝে মধ্যে ঘুরতে যাই তাহলে কি তোমাদের কোনো আপত্তি থাকবে? না, আপত্তি থাকবে না। ছেলেটাকে দেখে তো মনে হচ্ছে খুবই ভালো। তবে আরও কয়েকটা দিন যাক, ভালোভাবে দেখ, যদি ভালো হয় তাহলে না হয় ঘুরতে নিয়ে যাবি। আচ্ছা আম্মু। জেন তার আম্মুর সাথে এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর জেন এর আম্মু চলে গেল তার রুমে। এইদিকে জেরিন কল দিল তার বান্ধবী সাদিয়াকে। সাদিয়া কলটা রিসিভ করতে জেরিন বলতে লাগলো, কিরে, তোরা কোথায় আছিস? এক্ষুনি আমাদের বাসায় আয়, আর আসার সময় বিরিয়ানি নিয়ে আসিস 5 থেকে 6 প্যাকেট। ঠিক আছে, আমরা 1 ঘন্টার মধ্যেই তোদের বাসায় আসছি, আর আসার সময় বিরিয়ানি নিয়ে আসবো। এই বলে সাদিয়া কলটা কেটে দিল। অন্যদিকে আকাশ চেয়ার থেকে উঠে বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলো বাহির থেকে। বেশ কিছুক্ষণ বাড়িটা ঘুরে ঘুরে দেখার পর আবারও চেয়ারে এসে বসে পড়ল। প্রায় 1 ঘন্টা পর সাদিয়া এবং তার সাথে আরো কয়েকজন বান্ধবী আসলো। দরজায় ধাক্কা দিতেই আকাশ দরজাটা হালকাভাবে খুলে বলতে লাগলো, কে আপনারা? এখানে কি চাই আপনাদের? আমরা জেরিনের বান্ধবী, ভেতরে যেতে দিন আমাদেরকে। 2 মিনিট এখানে দাঁড়ান, আমি ভিতরে কল দিয়ে জিজ্ঞেস করতেছি। আকাশ যেই কল দিতে যাবে এমন সময় উপর থেকে জেরিন আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, দরজাটা খুলে দাও, ওরা আমার বান্ধবী। ঠিক আছে ম্যাডাম, দরজাটা খুলে দিতেছি। আকাশ দরজাটা খুলে দিতে জেরিনের বান্ধবীরা সবাই চলে গেল উপরে। সবে বিরিয়ানি খাচ্ছে, আর একটা বিরিয়ানির প্যাকেট এক সাইডে রেখে দিয়েছে। জেন এটা দেখে সাদিয়াকে বলতে লাগলো, কিরে, তুই এই প্যাকেট ওইখানে রেখে দিয়েছিস কেন? বিশেষ কেউ আছে নাকি? না, বিশেষ কেউ নেই, ওইটা রেখে দিয়েছি ওই দারোয়ানের জন্য, মানে ওই ছেলেটার জন্য রেখে দিয়েছি। আম্মু বলেছে যে আমি যদি ভালো কিছু খাই তাহলে তার জন্য আলাদা একটা প্যাকেটে নিতাম। তোদেরকে তো বলেছিলাম বেশি করে নিয়ে আসার জন্য, তোরা বেশি করে নিয়ে এসেছিস। ও আচ্ছা, ভালোই হয়েছে। এক কাজ কর, ছেলেটাকে দিয়ে আরো কিছু আনিয়ে নে দোকান থেকে। তোর আপু তো এখন বাসায় নেই, দোকান থেকে কিছু জিনিস আনিয়ে রাখলেই পারিস তাকে দিয়ে। এখন আর কিছু আনার দরকার নেই, আমি বাসায় আসার পর তাকে দিয়ে অনেক কিছু আনিয়েছি, এখন আর কিছু আনতে হবে না। তাহলে তাকে বল আমাকে কিছু জিনিস এনে দেওয়ার জন্য, আমি নাম লিখে দিচ্ছি। তুই বাসায় যাওয়ার সময়
কিনে নিতে পারবি না নাকি? তাকে খাটানোর কি আছে? সে তার দায়িত্ব পালন করতে থাক। আমাদের এত কিছুর দরকার নেই তাকে দিয়ে কেনানোর। কি ব্যাপার, হঠাৎ তুই এত চেঞ্জ হয়ে গেলি কি করে? আগের দারোয়ানকে দিয়ে তো সবকিছু আনিয়ে নিতি, তাহলে তাকে দিয়ে আনাতে পারবি না কেন? তাকে দিয়ে আনালে কি সমস্যা হবে তোর? অনেক সমস্যা আছে, তাই তো বলেছি যে তাকে দিয়ে আনাতে পারবো না। তাহলে আর কি বলার, যেহেতু আনতেই পারবি না তাহলে আর জোর করে কি করব? জেরিন তার বান্ধবীদের সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে নিচে চলে আসলো। বাড়ির কাজে মেয়েকে দিয়ে বিরিয়ানি পাঠিয়ে দিল আকাশকে। এদিকে আকাশ বিরিয়ানি খেয়ে চুপচাপ বসে আছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা 7টা। আকাশ বসে আছে, এমন সময় তার বাটন ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে রাফি কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে রাফি বলতে লাগলো, কিরে আকাশ, তুই বাসায় ফিরবি না নাকি? সেই সকালবেলা বের হয়েছিস, এখন বাসায় আসলি না? আমি তো এখনো কাজ করতেছি। দেখি কিছুক্ষণ পর স্যার আসলে স্যারকে বলে বাসায় চলে যাব। আচ্ছা, তাহলে তুই বাসায় যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করে যাস, আমি দোকানে থাকবো। ঠিক আছে ভাইয়া। এই বলে রাফি কলটা কেটে দিল। বেশ কিছুক্ষণ যাওয়ার পর জেনের আব্বু আসলো। আকাশ জেনের আব্বুর সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, স্যার রাত তো অনেক হয়েছে, এখন আমি বাসায় চলে যাই। বাসায় যেতে হবে কেন? তোমাকে কাজের মেয়েটা রুম গুছিয়ে দেয় নাই নাকি? আমি তো তাকে বলে গিয়েছিলাম তোমাকে তোমার রুমটা গুছিয়ে দেওয়ার জন্য। আমাকে কি এই বাড়িতে থেকে কাজ করতে হবে? হুম, তোমাকে এই বাড়িতে থেকে কাজ করতে হবে। আমি তো আজকে কোনো কিছুই আনি নাই। আজকে বাসায় চলে যাই, কালকে সব কিছু নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে তুমি আজকে বাসায় চলে যাও, কালকে তোমার সকল জিনিসপত্র নিয়ে এখানে চলে আসবে। আকাশ জেনের আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো রাফির দোকানের সামনে। এসে দেখে রাফি এখনো বসে আছে। আকাশকে দেখে রাফি বলতে লাগলো, আকাশ, আজকের কাজ কেমন হয়েছে? সবাই তোর সাথে ভালো ব্যবহার করেছে তো? হ্যাঁ রাফি ভাইয়া, সবাই আমার সাথে ভালো ব্যবহার করেছে। এমনকি আজকে আমাকে বিরিয়ানিও খাইয়েছে। কিন্তু তারা তো বলতেছে কাল থেকে নাকি তাদের বাসায় থাকার জন্য, তাদের বাসায় থেকে কাজ করতে। আমি প্রথমে মানা করেছিলাম, পরে তারা বলেছে যে তাদের বাসায় থেকেই কাজ করতে হবে। এখন আমি ভাবতেছি যে তাদের বাসায় চলে যাব। যেহেতু আরামের কাজ, তাহলে তো তোদের বাসা থেকেই কাজ করতে হবে। এতটুকু বড় করেছি, সবসময় তোকে চোখের সামনে রেখেছি, ভালো পড়ালেখা করিয়েছি। আজকে তুই আমার সামনে থেকে চলে যাবি, কেমন যেন লাগছে। আচ্ছা যাই হোক, তুই এখন বাসায় যা, কালকে সকালে সবকিছু নিয়ে চলে যাস। আমি না হয় মাঝে মধ্যে দেখা করে আসবো তোর সাথে। আকাশ ওইখান থেকে চলে আসলো তার পাশেই। বিছানায় শুয়ে পড়তে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হলো। সকাল 7টা। আকাশ ঘুম থেকে উঠে ব্যাগপত্রগুলো একটা গাড়িতে নিয়ে চলে আসলো ওইখান থেকে জেরিনদের বাসায়। আস্তে আস্তে ব্যাগপত্রগুলো ভিতরে নিয়ে আসতে লাগলো। বেশ কিছুক্ষণের মধ্যেই সবকিছু বাড়ির ভিতরে নেওয়া হলো। আকাশ জেরিন এবং জেরিনের আব্বুকে বিদায় দিয়ে ভালোভাবে গেট লাগিয়ে দিয়ে চলে গেল তার রুমে। সকল কিছু গুছিয়ে গাছিয়ে আবারও চলে আসলো গেটের সামনে। এমন সময় বাড়ির কাজের মেয়েটা এসে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম বলেছে যে এই সব কিছু বাজার থেকে নিয়ে আসার জন্য, আর এই নেন টাকা। বাজারে সব কিছু নেওয়ার পর যে টাকা বাকি থাকবে ওই টাকাগুলো বলেছে আপনার কাছে রেখে দেওয়ার জন্য। আমি টাকাগুলো রেখে দিলে তো এটা চুরি করা হয়ে যাবে। আমি টাকাগুলো রাখতে পারবো না। আপনি নিশ্চিন্তে থাকেন, আমি ম্যাডামের হাতে সব কিছু বুঝিয়ে দিব, টাকা এবং বাজার সদাই। এই বলে আকাশ ওইখান থেকে চলে আসলো বাজারে। যা যা লিস্ট করে দিয়েছিল সবকিছু নিয়ে আকাশ চলে আসলো বাসায়। কলিং বেল দিতে বাড়ি কাজের মেয়ে এসে দরজা খুলে দিল। সোফায় বসে আছে জেরিনের আম্মু। এদিকে আকাশ জেরিনের আম্মুর সামনে সবগুলো বাজার বুঝিয়ে দিতে লাগলো। কোনটা কত টাকা নিয়েছে, কোনটা কতটুকু নিয়েছে, সবকিছু পকেট থেকে বাকি টাকাগুলো বের করে জেরিনের আম্মুর হাতে দিতেই জেরিনের আম্মু বলতে লাগলো, আকাশ, এই টাকাগুলো তোমার কাছে রেখে দাও, আমাকে দিতে হবে না। বাকি টাকাগুলো দিয়ে তুমি তোমার ইচ্ছে মতো কিছু জিনিস কিনে নিও। না ম্যাডাম, আমি এসব কিনতে পারবো না। এতিম হতে পারি, অন্যের টাকা নিয়ে কিছু কেনার দরকার নেই আমার। আমি আমার বেতন থেকে যা টাকা পাই ওই টাকা দিয়ে চালিয়ে নিতে পারবো। আরে আমি এটা তোমাকে এমনিতেই দিলাম, তুমি এই টাকাগুলো খাবে, এই টাকাগুলো রাখো তো তুমি। জেরিনের আম্মু অনেক জোরাজুরি করে আকাশের পকেটে টাকাগুলো দিয়ে দিল। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে আকাশ গেট ভালোভাবে তালা লাগিয়ে চলে আসলো ছাদে। একা একা বসে আছে দোলনায় আর আকাশের দিকে তাকিয়ে আছে। তারাগুলোর মাঝে আকাশ যেমন
কেমন যেন নিজেকে হারিয়ে ফেলতেছে। আকাশ মনে মনে বলতে লাগলো, আম্মু আব্বু আমাকে একা ফেলে তোমরা চলে গেছো। দেখলে এখন আমি একটা ভালো চাকরি পেয়েছি। এই বাড়ির মানুষ খুবই ভালো, আমাকে কত আদর যত্ন করে, খুব ভালো ভালো খাবার দেয়। দোয়া করো যাতে আমি তাদেরকে সবসময় সেফ রাখতে পারি ডাকাতদের হাত থেকে। আকাশ মনে মনে এসব ভাবতেছে। অন্যদিকে জেরিন কানে হেডফোন দিয়ে চলে আসলো ছাদে। আকাশকে খেয়াল করেনি। সামনের দিকে লাইট ধরতেই দেখতে পেল আকাশ বসে আছে এটা দেখে জেরিন কিছুটা ভয় পেয়ে বলতে লাগলো, এই কে তুমি? আর এখানে এভাবে বসে আছো কেন? কি ব্যাপার, কথা বলতেছো না কেন? হঠাৎ জেরিনের ডাকে আকাশের হুঁশ ফিরল। আকাশ দোলনা থেকে উঠে পিছনে তাকাতে দেখতে পেল জেরিন দাঁড়িয়ে আছে। আকাশকে দেখে জেরিন বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, তুমি এত রাতে এখানে কি করো? ঘরে ভালো লাগছিল না, তাই পাশের সিঁড়ি দিয়ে উপরে চলে এসেছি। আমি চলে যাইতেছি, আপনি বসে থাকেন। চলে যেতে হবে না, তুমি বসে থাকো, চলো গল্প করি। আকাশ জেরিনের পাশে চুপচাপ বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর জেরিন আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তোমাকে কখনো কোনো মেয়ে প্রপোজ করে নাই? আর তুমি লেখাপড়া করো নাই নাকি? প্রপোজ করবে কি আমি এতিম, এই কথা জানলেই সবাই দূরে চলে যায়। আর আমি পড়ালেখা করেছি, অনার্স পাস করেছি, এরপরে আর পড়তে পারি নাই টাকার কারণে। তাই চাকরির জন্য কয়েকদিন ঘোরাঘুরি করেছিলাম, কিন্তু পাই নাই। পরে আরেকজনের মাধ্যমে আপনাদের বাসায় দারোয়ানের চাকরিটা পাইলাম। ও আচ্ছা, তাহলে তো তুমি খুব ভালো পড়ালেখা করেছো। দারোয়ানের চাকরি বাদ দিয়ে ভালো একটা চাকরি করলেও তো পারতে। বললাম না আপনাকে, অনেক জায়গায় ঘোরাঘুরি করেছিলাম কিন্তু চাকরি পাই নাই। এটার জন্যই তো দারোয়ানের চাকরিটা বেছে নিয়েছি। তবে এটা করতেছি, খুবই ভালো লাগতেছে। সারাদিন বসে থাকি, খুবই ভালো লাগে। ও আচ্ছা, তাহলে আর কি বলবো, এইটাই না হয় করো। তোমাকে তো আর জোরাজুরি করতে পারবো না। আচ্ছা, আমি তাহলে এখন ঘুমাতে যাই, কালকে আবার কলেজ আছে। এই বলে জেরিন চলে গেল। এইদিকে আকাশ আরো কিছুক্ষণ বসে থেকে চলে আসলো তার রুমে। অন্যদিকে জেরিনের আম্মু জেরিনের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জেরিনের আব্বু, তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছিলাম, কিন্তু বলে উঠতে পারছি না। কি এমন কথা বলবে শুনি? আকাশকে তো চেনো, আমাদের বাসার দারোয়ান। ছেলেটা খুবই ভালো, আমার কাছে খুবই ভালো লাগছে। এতিম হলেও কিন্তু সব কিছুই বোঝে। আজকে তাকে বাজারে পাঠিয়েছিলাম, বাজার করে বাসায় ফেরার পর সে আমাকে বাজারের বাকি টাকা ফেরত দিতেছে। আরও কয়েকজন দারোয়ানের চাকরি করেছে, তারা তো আমাদেরকে 1 টাকাও ফেরত দেয় নাই। আমি অনেক জোরাজুরি করে বাকি টাকা ছিল ওই টাকাগুলো আকাশকে দিয়ে দিয়েছি। খুব ভালো করেছো। ছেলেটা দেখতেও ভদ্র, আবার কথাবার্তা, আচার আচরণ সব কিছুতেই শান্ত স্বভাবের। আমার কাছেও ছেলেটাকে খুব ভালো লাগে। আমি চাইছিলাম কি, জেরিনের সাথে যদি আকাশের বিয়ে দেওয়া যেত তাহলে খুবই ভালো হতো। ছেলেটাও আমাদের বাসায় থাকতে পারতো, আর আমার মেয়েটাও আমাদের বাসায় থেকে যেত। আমরা রাজি হলে কি হবে? তোমার মেয়েকে তো রাজি হতে হবে। সে যদি রাজি না হয় তাহলে তো হবে না। রাজি হবে না কেন? তার ভালোর জন্যই তো আমরা সব কিছু করব। সে যদি এখানে রাজি না হয় তাহলে আর কোথায় রাজি হবে বলো? আচ্ছা, এখন এসব বিষয় নিয়ে কথা বলার দরকার নেই। আরও কয়েকটা মাস যাক, আকাশকেও আমরা দেখি। সে যদি ভালো হয় তাহলে আমার কোম্পানিতে একটা চাকরি দিয়ে দিব। সে তো পড়ালেখা করেছে। হ্যাঁ, এটা করলেই খুব ভালো হবে। আমার মেয়েও আমার কাছে থাকবে, আমার মেয়ের জামাইও আমার কাছে থাকবে। এসব কথা বলতে বলতে দুজন ঘুমের দেশে পাড়ি জমালো। অন্যদিকে জেরিনের চোখে ঘুম আসতেছে না। বারবার আকাশের সাথে কথা বলার জন্য কেমন যেন ছটফট করতেছে। একবার এই পাশ করতেছে, আরেকবার ওই পাশ করতেছে। জেরিন মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, ছেলেটার জন্য আমার এমন হচ্ছে কেন? আগে তো কখনো কারোর জন্য এমন হয় নাই। থুর, এইসব কি সব আজেরা কথা ভাবতেছি। এসব কথা চিন্তা ভাবনা করতে করতে জেরিন ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় জেরিনের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে আখি কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে আখি বলতে লাগলো, কিরে, কালকে তোকে কতবার কল দিলাম রাতের বেলা, তুই লাইনে থেকেও কল রিসিভ করিস নাই কেন? আরে আমি লাইনে ছিলাম না, রাতের বেলা ফেসবুকিং করতে করতে কখন যে ঘুমিয়ে গেছিলাম। পরে আর অফলাইন হতে মনে নাই, তখন মনে হয় তুই কল দিয়েছিস। কিছু বলবি নাকি? না, কিছু বলবো না, এমনিতেই জিজ্ঞেস করলাম আর কি তোকে।
আকি জেরিনের সাথে কথা বলতেছে। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর কলেজের জন্য রেডি হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে বাইরে আসতেই দেখতে পেল আকাশ চেয়ারে বসে আছে, মুখটা কেমন যেন কালো হয়ে আছে। এটা দেখে জেরিন বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, তোমার কি কোথাও সমস্যা হচ্ছে নাকি? মুখ এইভাবে কালো হয়ে আছে কেন? তেমন কিছু না ম্যাডাম, হঠাৎ কালকে রাতে অনেক সময় জেগেছিলাম তো, আর ঠান্ডাও পড়েছে বাইরে থাকার কারণে। ঠান্ডা লেগে গেছে আর হালকা জ্বরও চলে এসেছে। ও আচ্ছা, তাহলে তুমি তোমার রুমে গিয়ে ঘুমিয়ে থাকো, দরজা লাগিয়ে দাও। সারাদিন তো আর বাড়িতে কেউ আসবে না, আব্বুও চলে গেছে। না ম্যাডাম, দরজা লাগালে চলবে না। হুট করে যদি কেউ আসে তাহলে তো দরজা খুলতে পারবো না, এখানে বসেই ঘুমাতে পারবো। আর ওষুধ খেয়ে নিয়েছি, সমস্যা নেই, সুস্থ হয়ে যাব তাড়াতাড়ি। আকাশ এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইভাবে কথাবার্তা বলার পর জেরিন চলে গেল কলেজে। এদিকে আকাশের শরীরটা খুবই খারাপ হয়ে আসতেছে। আকাশ আর বসে থাকতে না পেরে চলে আসলো তার রুমে, গায়ে কাঁথা দিয়ে শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। অন্যদিকে জেরিন কলেজে এসে সবার সাথে কথা বলতেছে, কিন্তু তার মন কেমন যেন ছটফট করতেছে। জেরিন তার ব্যাগের ভেতর থেকে ফোনটা বের করে ফোন দিল তার আম্মুকে, আর বলতে লাগলো, আম্মু, আকাশ খেতে এসেছিল নাকি? না, এখনো খেতে আসে নাই, হয়তো বাইরে থেকে খাবার খেয়ে নিয়ে এসে। তাকে তো কালকে টাকা দিয়েছিলাম। একটু ব্যালকনিতে গিয়ে দেখো তো সে বাহিরের চেয়ারে বসে আছে নাকি। সে যদি বাহিরের চেয়ারে বসে না থাকে তাহলে তার রুমে যাও। আমি আসার সময় দেখে এসেছিলাম তার জ্বর এসেছে আর ঠান্ডাও লেগেছে। তুমি একটু দেখে আসো। বাড়ির কাজের লোক হয়েছে তো কি হয়েছে, সে তো আমাদের বাসায় কাজ করে। আমাদের তো ছোটখাটো একটা দায়িত্ব আছে তার উপরে। হ্যাঁ আছে। আচ্ছা তুমি ফোনটা রাখ, আমি দেখে আসতেছি। এই বলে জেরিনের আম্মু কলটা কেটে দিয়ে চলে আসলো নিচে। এসে দেখে আকাশ চেয়ারে বসে নেই। এটা দেখে চলে আসলো আকাশের রুমে। এসে দেখে আকাশ বিছানায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। জেরিনের আম্মু আকাশের মাথার কাছে এসে আকাশের মাথায় হাত দিতেই দেখতে পেল অনেক জ্বর চলে এসেছে। এটা দেখে জেরিনের আম্মু বাড়ির ভিতর এসে ফোনটা হাতে নিয়ে ফোন দিল জেরিনকে। এদিকে জেরিন কলটা রিসিভ করতে জেরিনের আম্মু বলতে লাগলো, তোর যদি কলেজে আজকে বেশি ইম্পর্টেন্ট ক্লাস না থাকে তাহলে তুই একটা ডাক্তার নিয়ে বাসায় চলে আয়। আকাশের জ্বর ক্রমশ বেশি আসতেছে। আচ্ছা আম্মু, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। এই বলে জেরিন কলটা কেটে দিয়ে তার গাড়িটা নিয়ে চলে আসলো একটা হাসপাতালে। একজন ভালো ডাক্তার নিয়ে চলে আসলো তাদের বাসায়। ডাক্তার আকাশকে দেখার পর বলতে লাগলো, এই নিন, এই ওষুধগুলো এনে খাওয়ালে আশা করি ঠিক হয়ে যাবে 1 বা 2 দিনের মধ্যে। ধন্যবাদ ডাক্তার, চলেন আপনাকে পৌঁছে দিয়ে আসি। আর আসার সময় ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে আসতে হবে। ঠিক আছে, চলেন তাহলে। জেরিন ডাক্তারকে নিয়ে চলে আসলো আবার সেই হাসপাতালে। ডাক্তারকে নামিয়ে দিয়ে ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে চলে আসলো বাসায়। জেরিনের আম্মু আকাশকে অল্প কিছু খাবার খাইয়ে দিয়ে ওষুধগুলো খাওয়ালো আর বলতে লাগলো, এখন তুমি কিছুক্ষণ ঘুমিয়ে থাকো, বাইরে বের হওয়ার দরকার নেই। আর জেরিন, তুই যদি পারিস তাহলে এখানে বসে থাক। বসে থাকতে হবে না আমার কাছে, আপনারা রুমে যান আপনাদের। আমার যদি শরীর ভালো লাগে তাহলে আমি উঠে বাহিরে যাব। জেরিনের আম্মু আর জেরিন চলে আসলো বাড়ির ভিতরে। এদিকে আকাশ ঘুমের দেশে বাড়ি জমালো। বিকেলে ঘুম থেকে উঠে বাইরে এসে বসে আছে। এমন সময় জেরিন আসলো, আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখন কি অবস্থা শরীরের? এখন আগের চাইতে খুব ভালো আছি, জ্বর খুবই কমে গেছে। আপনাকে আর ম্যাডামকে খুবই ধন্যবাদ, আপনারা আমার সেবা যত্ন করেছেন। ঔষধের কত টাকা লেগেছে একটু বললে ভালো হতো, আমি রাফি ভাইয়ের কাছ থেকে টাকা এনে আপনাকে দিয়ে দিতাম। আমি কি আপনার কাছ থেকে টাকা চাইছি? আপনি টাকার কথা বললেন কেন? চুপচাপ কাজ করতেছেন, কাজ করেন। আর যদি কখনো আপনার মুখ থেকে টাকার কথা শুনি তাহলে খবর আছে। এই বলে জেরিন ওইখান থেকে চলে আসলো তার রুমে। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া শেষ করে বসে আছে এমন সময় আকাশকে উদ্দেশ্য করে জেরিনের আম্মু বলতে লাগলো, আকাশ, তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করেছো? আমি অনার্স পাস করেছিলাম, পরে আর পড়তে পারি নাই টাকার জন্য। ও আচ্ছা, তোমাকে যদি আমি আমার অফিসে চাকরি দেই তাহলে চাকরি করবে নাকি দারোয়ানের চাকরি করবে? যেটা আমার জন্য ভালো হবে ওইটা যদি দেন তাহলে খুবই ভালো হতো, আমি কিছু টাকা সঞ্চয় করতাম। এই মাস প্রায় শেষের দিকে, এই মাস চলে যাক, এরপরে না হয় তোমাকে আমার অফিসে ভালো একটা পোস্টের চাকরি দিয়ে দিব।
আর জেরিন, তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তুই খাওয়া দাওয়া করে আমার রুমে যাস। ঠিক আছে আব্বু। আকাশ খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। অন্যদিকে জেরিনের আব্বু খাওয়া দাওয়া করে চলে আসলো তাদের রুমে। জেরিন সোফায় বসে ফোন টিপতেছে। এমন সময় তার আব্বু বলতে লাগলো, আচ্ছা জেরিন, আমরা তোর ভালো চাই সব সময়, তাই না? হ্যাঁ, তোমরা আমার আব্বু আম্মু, আমার ভালো চাইবে না তো আর কার ভালো চাইবে বলো? হ্যাঁ, তাহলে আমরা যেটা বলি সেটা মানতে পারবি? যদি মানার মতো হয় তাহলে অবশ্যই মানতে পারবো, আর যদি মানার মতো না হয় তাহলে মানবো কি করে বলো? ধর আমরা একটা এতিম ছেলের সাথে তোর বিয়ে দিলাম এবং এতিম ছেলেটাকে এই বাড়িতে রেখে দিলাম, তাহলে কি তুই ছেলেটার সাথে থাকতে পারবি সারা জীবন, নাকি তুই অন্য কাউকে পছন্দ করিস? হঠাৎ আব্বু তুমি এই কথা বলতেছো কেন? তুমি কি চাও আমি এই বাড়ি থেকে চলে যাই, নাকি আমাকে তোমাদের বোঝা মনে হচ্ছে? বোঝা মনে হবে কেন? আমরা চাচ্ছিলাম যে আকাশের সাথে তোর বিয়েটা দিতে। ছেলেটা তো এতিম, সো আমরা চাচ্ছিলাম তাকে এই বাড়িতে রেখে দেওয়ার জন্য। আর তুইও আমাদের মেয়ে, তুইও এই বাড়িতে থাকবি। আমার একমাত্র মেয়ে তুই। আমাদের কথা যদি না শুনিস তাহলে আমরা কি করব বল? কিন্তু আব্বু সে তো একেবারেই এতিম এবং তার বাবা মার সাথে তাদের বাড়ির কোনো খোঁজ খবরই নেই। ধরো আমার ভাই আছে, এখন সে তো এই সম্পত্তির ভাগ চাইবে, তাই না? তার তো একটা ঠিকানা দরকার বা একটু জায়গা দরকার থাকার জন্য। সে যদি থাকার জায়গাটা ব্যবস্থা করতে পারে তাহলে আমি থাকতে পারবো। আর যদি আমার মনে হয় তাকে এই বাড়িতে নিয়ে থাকা আমার বেশি প্রয়োজন তাহলে আমি এই বাড়িতেই থাকবো। আমি চাই না যাকে বিয়ে করব সে যাতে আমাদের বাড়ির গোলামি করে খাক। সে আমাদের বাড়িতে গোলামি করে খাবে কেন? আমার সকল জায়গা সম্পত্তি আছে। আমি আমার সকল জায়গা সম্পত্তি তোর নামে এবং আকাশের নামে লিখে দিব যদি তুই আকাশকে বিয়ে করিস। তোরা দুইজন যদি ঠিকঠাকভাবে চলতে পারিস তাহলে আশা করি খুব ভালোভাবে চলতে পারবি। কারণ এই সব কিছুই তোর তোর কষ্ট হবে বলে আমরা কখনো আর সন্তান নেই নাই। হ্যাঁ আমি জানি আমার কষ্ট হবে বলে তোমরা সন্তান নাও নাই, তবে এই না যে আমি আমার স্বাধীনতা পাবো না। আমি আমার স্বামীর কাছ থেকে তার নিজের ইনকাম থেকে কিছুই করতে পারবো না। আমি চাই সে নিজে ইনকাম করুক এবং তাকে আমি 1 বছর সময় দিলাম। ঠিক আছে, 1 বছর পর না হয় বিয়ে হবে তোদের। আমি আকাশকে কোনো কিছুই বলবো না। দেখি 1 তারিখে তাকে আমার অফিসে একটা ভালো জব দিব। তবে তোকেও কথা দিতে হবে, ছেলেটা যেহেতু এতিম তাকে কখনো তুই কষ্ট দিতে পারবি না। তাকে কষ্ট দিলে তুই নিজে কষ্ট পাবি, এটা মনে রাখিস। জেরিন তার আব্বু আম্মুর সাথে আরো কিছুক্ষণ কথা বলে ওইখান থেকে চলে গেল তার রুমে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর জেরিনের আব্বু বলতে লাগলো, শুনেছ জেরিনের আম্মু জেরিনের কথাগুলো? হ্যাঁ শুনলাম, তোমার মেয়ে যা বলেছে তা তো যুক্তিকর কথা। সে যেহেতু 1 বছর সময় দিয়েছে আকাশকে, তাহলে 1 বছর পর না হয় আকাশের সাথে বিয়ে দেওয়া হবে। আর আকাশকে এখন কিছুই বলার প্রয়োজন নেই, সে তার মতো সব কিছু করতে থাকুক। হ্যাঁ, আমিও চাই আকাশ তার মতো সবকিছু করতে থাকুক। জেরিনের আব্বু এসব কথাবার্তা বলতেছে জেরিনের আম্মুর সাথে। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হলো। পরের দিন সকাল 10টা। জেরিন চলে আসলো কলেজে। এমন সময় আখি জেরিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে জেরিন, বাসায় কিছু হয়েছে নাকি? তুই এরকম ভাবে সবসময় মনমরা হয়ে বসে থাকিস কেন? আরে না, মনমরা হয়ে বসে থাকি নাই, একটা জিনিস চিন্তা করতেছি। আব্বু আম্মু চাইতেছে আমাদের বাসার দারোয়ান আছে না, নাম আকাশ ছেলেটা, তার সাথে আমার বিয়ে দিতে। কি বলছিস এসব? তুই কি পাগল হয়েছিস? তাকে বিয়ে করলে তো তুই কোনো কিছুই পাবি না। না তো আছে তার বাবা মার পরিচয়, না তো আছে তার বাবা মার জায়গা বাড়ি ঘর। তাহলে তুই তার কাছে গিয়ে কোন ভরসায় কি করবি? আমিও তো এইসব চিন্তা ভাবনা করতেছি, তবে আব্বুকে 1 বছরের সময় দিয়েছি আর বলেছি যে সে যদি এই 1 বছরের মধ্যে কিছু করতে পারে তাহলে আমি তাকে বিয়ে করতে পারবো, আর যদি 1 বছরের মধ্যে কিছু না করতে পারে তাহলে আমি তাকে বিয়ে করব না। আর একটু ভেবেচিন্তে দেখিস, ছেলেটা এমনিতেও এতিম। ধর তুই প্রেগনেন্ট, এখন তোর দেখাশোনা কে করবে যদি তোর শ্বশুর শাশুড়ি না থাকে? আচ্ছা তোকে আমি কিছু কথা বলি। ধর আমার শ্বশুর আমার বিয়ের 2 মাস পর মারা গেছে, আমার শাশুড়ি রয়েছে, আমি আর আমার জামাই চিন্তা ভাবনা করেছি 2 থেকে 3 বছর পর বেবি নিব। এখন যদি এই 2 থেকে 3 বছরের মধ্যে আমার শাশুড়িও মারা যায় তাহলে কিন্তু আমরা 2 জন থাকবো। আকাশকে দেখে মনে হয় সে খুবই দায়িত্বশীল এবং খুবই ভালো ছেলে। আমি মনে করি যে তাকে যদি বিয়ে করি, যদি আমার কখনো কোনো কিছু হয় তাহলে সে অবশ্যই আমার খেয়াল রাখতে পারবে।
আর যদি এমনটা না হয় তাহলে কখনোই খেয়াল রাখতে পারবে না। একদম ঠিক বলেছিস জেরিন, তুই যা চিন্তা ভাবনা করেছিস, যদি এভাবেই চিন্তা ভাবনা করে 1 বছরের মধ্যে আকাশের অল্প একটু জায়গা এবং বাড়ি করতে পারিস, তাহলে ওই বাড়িতে থাকতে পারবি। আর তুই তো তোর আম্মু আব্বুর একমাত্র মেয়ে, তোর আব্বু আম্মু তো অবশ্যই তোকে আলাদা রাখবে না। আকাশ যেহেতু এতিম ছেলে, তোরা চাইলে একসাথেই থাকতে পারবি, কি বলিস? হ্যাঁ, আমার আব্বু আম্মু বলেছে সে যদি আমি যদি তাকে বিয়ে করি তাহলে আমরা সবাই একসাথেই থাকবো। তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেছে, এখানে আর কি করবি তুই? জেরিন তার বান্ধবীদের সাথে কথা বলতে বলতে চলে আসলো ক্লাসরুমে। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 2টি মাস। আকাশ 1 মাসে দারোয়ানের চাকরি করেছে, খাবার খরচ বাকি, হালকা পাতলা খরচ দিয়ে তার কাছে 6,000 টাকা রয়েছে এবং যে 1 মাস অফিসে চাকরি করেছিল ওই 1 মাসের পুরো টাকাই রয়ে গেছে। রাতে সবাই একসাথে খাবার খাইতেছে, এমন সময় জেরিন আকাশের দিকে তাকালো। আকাশ চুপচাপ বসে খাবার খাচ্ছে, কিন্তু কোনো কিছু বলতেছে না। বেশ কিছুক্ষণ এইভাবে চুপচাপ বসে খাবার খাওয়ার পর হঠাৎ করে আকাশ বলতে লাগলো, আচ্ছা আঙ্কেল, আমি যদি অল্প একটু জায়গায় রাখি তাহলে কত টাকার মধ্যে রাখতে পারবো? আপনার কি ধারণা আছে? হ্যাঁ, ধারণা তো আছেই। তুমি যদি অল্প একটু জায়গা রাখো তাহলে সর্বোচ্চ 5 থেকে 6 লক্ষ টাকা লাগবে। কেন, জায়গা রাখতে চাও নাকি? হ্যাঁ, জায়গা তো রাখতে চাই, কিন্তু আমার এই 30,000 টাকা বেতন দিয়ে তো জায়গা রাখা যাবে না। 1 বছরের ভিতর 5 থেকে 6 লক্ষ টাকা জমাতে পারবো না। হ্যাঁ, এটা ঠিক বলেছো। আচ্ছা, তুমি এত কিছু চিন্তা করো না। কালকে সকালে একটু তাড়াতাড়ি অফিসে যেতে হবে। তুমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, আমি যাইতেছি। এ বলে আকাশ চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়তে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। এদিকে জেরিনের আম্পু জেরিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জেরিন, আকাশ তো ঠিকই বলেছে। সে 30,000 টাকা বেতন পেয়ে 1 বছরের ভিতরে তো কোনো কিছু করতে পারবে না। তুই কি বলিস? আমি আর কি বলবো, 1 বছর যাক, এরপরে ভেবেচিন্তে দেখবো কি করা যায়। এত তাড়াহুড়ো করার দরকার নেই, মাত্র 1 মাস গেছে, আরো 11 মাস হয়েছে। জেন তার আব্বুর সাথে আরো কিছুক্ষণ কথাবার্তা বলে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে আছে আর মনে মনে বলতেছে, আকাশ তো একদম ঠিক কথাই বলেছে। সে 1 বছরে তো অল্প একটু জায়গা রাখতে পারবে না, তবুও জায়গা রাখুক আর না রাখুক, 1 বছর পর যেহেতু কথা দিয়েছি তাকে বিয়ে করব, তার মানে বিয়ে করব আমি। জেন এসব কথাবার্তা বলতে বলতে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে আকাশ এবং জেরিনের আব্বু সকাল সকাল অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেছে। এমন সময় জেনের আম্মু জেরিনের কাছে এসে বলতে লাগলো, কি রে, খাবার খাবি না নাকি আজকে কলেজে যাবি না? না আম্মু, আজকে কলেজে যাব না, আজকে ভালো লাগতেছে না, তাই কলেজে যাব না। জেন এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর হঠাৎ তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা আম্মু, আকাশ কি সত্যি এতিম নাকি সে মজা করেছে আমাদের সাথে? আমি তার ব্যাপারে খোঁজ খবর নিতে চাই। সে যেখান থেকে এসেছে আমি ওখানে যাব আজকে, গিয়ে দেখি তার আসল পরিচয় বের করতে পারি কিনা। ঠিক আছে, তুই যেহেতু যাইতেছিস তাহলে যা, গিয়ে দেখে আয় কি হয়। জেন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে আসলো আকাশের এলাকায়। আকাশের ব্যাপারে অনেক খোঁজ খবর নিল। সবাই বলতেছে আকাশ এতিম। সন্ধ্যায় জেরিন বাসায় আসতেই তার আম্মু বলতে লাগলো, কি রে জেরিন, আকাশের ব্যাপারে কিছু জানতে পারলি? সে এতিম নাকি তার আব্বু আম্মু আছে? না আম্মু, তার আব্বু আম্মু নেই। জেরিনের আম্মু জেরিনের সাথে এসব কথা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর জেরিন বলতে লাগলো, আচ্ছা আমি এখন রুমে গেলাম, ফ্রেশ হয়ে আসতেছি, খুব ক্ষুধা লাগছে। এ বলে জেরিন চলে গেল রুমে। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে নিচে এসে দেখে আকাশ এবং তার আব্বু চলে এসেছে। এদিকে আকাশ নিচে বসে না থেকে তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে রাফি কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে রাফি বলতে লাগলো, কি রে আকাশ, কেমন আছিস? অনেকদিন তো হয়েছে, তুই এইদিকে আসিস না, ফোন দিলে তেমন বেশিরভাগ রিসিভও করিস না, ভুলে গেছিস নাকি? না রাফি ভাইয়া, ভুলে যাব কেন? আসলে আমি অফিসের কাজ করি তো এখন তেমন বেশি সময় পাই না, আর সময় পাইলেও কাউকে ফোন দিয়ে উঠতে পারি না। ভাবছিলাম যে শুক্রবারে যাব, গিয়ে দেখা সাক্ষাৎ করে আসব তোমাদের সাথে। যাক, ভালোই হয়েছে তুমি কল দিয়েছো। শোন, আজকে কি হয়েছে, আমাদের এলাকায় একটা মেয়ে এসেছিল তোর ব্যাপারে খোঁজ খবর নিতেছে, তুই এতিম নাকি এতিম না সেই সব বিষয়ে।
সকাল থেকে সারাদিন খোঁজখবর নিয়েছি, সন্ধ্যার দিকে চলে গেছে। কি বলো এসব? আমার খবর আবার কে নিবে? আমি তো এমন কাউকে চিনি না যে আমার খবর নিবে। আচ্ছা, মেয়েটা দেখতে কেমন ছিল? এটা তো বলতে পারছি না, কালো একটা বোরকা পরে এসেছিল, তার জন্য মুখ স্পষ্ট বোঝা যায়নি, তবে দেখে মনে হয়েছে অনেক বড় লোক। সাথে একটা গাড়ি নিয়ে এসেছিল, গাড়িটার নাম্বার আমি লিখে রেখেছিলাম 46 45 73। এটা হচ্ছে গাড়ির নাম্বার। দেখিস তুই গাড়িটা চিনিস কিনা। ঠিক আছে রাফি ভাইয়া, আর ঠিক মতো খাওয়া দাওয়া করবেন। টাকা পয়সা লাগলে আমাকে বলবেন, আমার কাছে এখন অল্প কিছু টাকা আছে। আমার টাকার দরকার নেই, এখন তুই নিজের জীবন সুন্দর করে সাজা, আমি এইটাই চাই। রাফি এসব কথাবার্তা বলতেছে বেশ কিছুক্ষণ। এইসব কথাবার্তা বলার পর ফোনটা কেটে দিল। এদিকে আকাশ নিচে এসে দেখে সবাই বসে কথা বলতেছে। আকাশকে দেখে জেরিনের আম্মু বলতে লাগলো, আকাশ খাবার খাবে নাকি এখন? না আন্টি, আমি এখন খাবার খাবো না। আচ্ছা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলো, কি কথা জিজ্ঞেস করবে? 464573 এটা গাড়ির নাম্বার প্লেটের সংখ্যা। আমার জানা মতে এই গাড়িটা আপনাদের। আর আপনাদের বাড়ি থেকে কি কেউ আমার ব্যাপারে খোঁজ খবর নিতে গিয়েছিল যেখানে আমি বড় হয়েছিলাম ওখানে? জেরিনের আম্মু জেরিনের দিকে তাকালো। এইদিকে জেরিন আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হ্যাঁ গিয়েছিল, তাতে কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে নাকি? না, কোনো সমস্যা হয় নাই। ওই এলাকায় আমার তো একজন বড় ভাই আছে, সে আমাকে কল দিয়েছিল একটু আগে, বলতেছে যে এরকম এরকম বিষয়, তাই আর কি জিজ্ঞেস করলাম। আচ্ছা আকাশ, এইসব কথাবার্তা বাদ দাও, এখন আমার কথা শোনো। কালকে তোমার আর অফিসে যাওয়ার দরকার নেই, কালকে তেমন বেশি কাজ থাকবে না, আমি একাই সামলে নিতে পারবো। তুমি জেরিনের সাথে জেরিনের খালাদের বাসা থেকে ঘুরে আসবে। জেরিন, কালকে তুই আকাশকে নিয়ে তোর খালাদের বাসা থেকে ঘুরে আসবি। ঠিক আছে আব্বু, আমি না হয় কালকে আকাশকে নিয়ে আমার খালামণিদের বাসায় থেকে ঘুরে আসব। আকাশ চুপচাপ তাদের কথা শুনতেছে, কিন্তু কোনো রেসপন্স করতেছে না, কারণ সে কোনো রেসপন্স করতে পারবে না এখানে। সে তাদের বাসায় খাওয়া দাওয়া করে এমনকি থাকে, তারা চাকরিও দিয়েছে, তারা যা বলে তাই করতে হবে। দেখতে দেখতে রাত 11টা বেজে গেল। সবাই খাওয়া দাওয়া করে সবাই সবার রুমে চলে গেল। এদিকে আকাশ চুপচাপ বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আকাশ মনে মনে বলতে লাগলো, আমার ব্যাপারে মনে হয় জেরিন খোঁজ খবর নিয়েছে, কিন্তু সে কেন আমার ব্যাপারে খোঁজ খবর নিতে যাবে? কেউ তো আর কারো ব্যাপারে এমনি এমনি খোঁজ খবর নেয় না, হয়তো দরকার পড়েছে তাই খোঁজ খবর নিয়েছে। যাই হোক, আমি এখন ঘুমাই। এ বলে আকাশ ঘুমিয়ে সে পাড়ি জমালো। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে, এমন সময় জেরিন আসলো। আকাশকে চুপচাপ বসে থাকতে দেখে বলতে লাগলো, রেডি হয়ে নেন, আমরা 2 থেকে 3 দিন থাকবো। এতদিন যদি থাকি তাহলে অফিস দেখাশোনা করবে কে? অফিস তো দেখাশোনা করার দরকার, স্যার তো একা অফিস দেখাশোনা করতে পারবে না। আপনাকে অফিসে নিয়ে চিন্তা করতে হবে না, অফিস আব্বু দেখে নিবে, সাথে ম্যানেজার আছে, তারাও দেখতে পারবে। আপনি আমার সাথে চলেন, 10 মিনিটের মধ্যে ব্যাগপত্র গুছিয়ে ফেলবেন। এ বলে জেরিন চলে গেল তার রুমে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আকাশ রেডি হয়ে বাইরে চলে আসলো। এইদিকে জেরিনও রেডি হয়ে বাইরে চলে এসেছে। দুইজন খাওয়া দাওয়া করে চলে আসলো বাইরে। আকাশ জেরিনের পাশে বসে আছে। এদিকে জেরিন ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতেছে। হঠাৎ জেরিন তার একটা হাত আকাশের হাতের উপরে রাখলো। আকাশ তাড়াতাড়ি করে তার হাতটা সরিয়ে ফেলল। এটা দেখে জেরিন বলতে লাগলো, হাত সরিয়ে ফেলেছেন কেন? আমি কি আপনাকে বলেছি হাত সরিয়ে ফেলার জন্য? আপনি তো বলেন নাই, কিন্তু আমি ভাবছি হয়তো কোথাও টিপ দিবেন তাই হাত সরিয়ে ফেলেছি। জেরিন গাড়িটা স্লো করে চালাতে লাগলো আর বাম হাতে আকাশের হাত ধরার চেষ্টা করতেছে। এটা দেখে আকাশ বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আমার হাত ধরার চেষ্টা করতেছেন কেন? হাত ধরলে সমস্যা আছে নাকি? সমস্যা থাকতেই পারে, তাই তো জিজ্ঞেস করেছি। আপনি আমার ম্যাডাম হয়ে আমার হাত ধরেছেন, এটা কেমন দেখায় না? কেমন দেখাবে আবার? আমার দরকার পড়েছে তাই আমি তো হাত ধরেছি, আর এই হাত আমি সারা জীবন ধরে রাখবো। আকাশ জেরিনের কথার কোনো মানে বুঝে নাই, তাই চুপ হয়ে আছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর জেরিন বলতে লাগলো, তুমি কালকে জিজ্ঞেস করেছিলাম তোমার ব্যাপারে কে গিয়েছিল জানতে? হ্যাঁ, জিজ্ঞেস করেছিলাম, আর আমি জানি এটা আপনি ছাড়া আর কেউ না। আমার ব্যাপারে জিজ্ঞেস করে কি করবেন? দরকার ছিল তাই জিজ্ঞেস করেছি। আজকে খালামণিদের বাসায় যেতেছি, ওইখানে গিয়ে খালাতো বোনদের সাথে কোনো কথা বলবেন না আপনি, আর যদি বলেন তাহলে আপনার খবর আছে। আমি অপরিচিত ব্যক্তি, আমি কেন তাদের সাথে কথা বলতে যাব? আর আমাকে না নিয়ে আসলেই ভালো হতো।
অপরিচিত জায়গায় আমি যদি কাউকে কোনো কিছু করে বসি তখন কি হবে? তখন কোনো কিছুই হবে না, যেটা বলেছি সেটা করেন। জেরিন এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর চলে আসলো তার খালামণিদের বাসায়। গাড়ি থেকে নেমে বাড়ির সামনে এসে কলিং বেল দিতেই তার খালাতো বোন সনিয়া এসে দরজা খুলে দিল। জেরিনকে দেখে জড়িয়ে ধরে বলতে লাগলো, কেমন আছো আপু? অনেকদিন পর দেখা হয়েছে তোমার সাথে। আগের মতো আর তুমি আমাদের বাসায় আসো না? আগের মতো আর তোদের বাসায় আসি না, কারণ আমারও পড়ালেখার চাপ, আবার মাঝে মধ্যে আব্বুর অফিসে যেতে হয়, তাই এখানে আসা হয় না। খালামণি কোথায়? আম্মু তো রান্না করতেছে, ভিতরে আসো। জেরিন বাড়ির ভিতরে চলে আসলো। বেশ কিছুক্ষণ বসে থাকার পর জেরিন বলতে লাগলো, সোনিয়া, ফাঁকা আলাদা রুম আছে নাকি? হ্যাঁ আছে। ওনার জন্য নাকি? হ্যাঁ, আকাশ চলো তোমাকে রুমে দিয়ে আসি, তুমি ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে, চলেন তাহলে। সোনিয়া, জেরিন আর আকাশ চলে আসলো একটা রুমে। রুমটা দেখিয়ে দিয়ে দুজন চলে গেল। এদিকে আকাশ ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছে, অন্যদিকে সোনিয়া আর জেরিন সোফায় বসে আছে। এমন সময় সোনিয়া বলতে লাগলো, জেরিন আপু, ওই ছেলেটা কে? আগে তো কখনো তোমাদের বাসায় দেখি নাই। তোমার ফ্রেন্ড নাকি? ফ্রেন্ড নাকি অন্য কিছু এসব জেনে তুই কি করবি? এসব জানার তোর দরকার নেই। তুই পড়াশোনা করতেছিস, পড়াশোনা কর। একজন মানুষ আমাদের বাসায় নতুন এসেছে, অপরিচিত, তার ব্যাপারে হালকা পাতলা কিছু জানতে পারবো না বলো? আপু, ওই ছেলেটা কে? ওই ছেলেটা আমার ফ্রেন্ড। এখন কি হয়েছে বল? না, তেমন কিছু হয় নাই। দেখতে শুনতে মাশাল্লাহ অনেক সুন্দর। আব্বু আম্মুকে পাঠাবো তাদের বাসায় তোমার কাছ থেকে তাদের বাসার ঠিকানা নিয়ে। তার উপরে চোখ দেওয়ার আগে আমার সাথে কথা বলিস, চোখ দুটো উঠিয়ে ফেলবো তোর। যাকে দেখিস তাকেই ভালো লাগে, তাই না? কানের নিচে যখন দুইটা পড়বে তখন বুঝতে পারবি। জেনে কথা শুনে সোনিয়া চুপ হয়ে রইল, আর কোনো কিছু বলতেছে না। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো। দুপুরে খাওয়া দাওয়া করে জেরিন চলে আসলো আকাশের রুমে। এসে দেখে আকাশ খাওয়া দাওয়া করে এসে বসে আছে। আকাশকে উদ্দেশ্য করে জেরিন বলতে লাগলো, আকাশ চলো, আমরা এখন বাইরে যাব ঘুরঘুরি করার জন্য। তুমিও যাবে আমার সাথে। আমাকে যেতে হবে কেন? আপনারা যান, আমি একটু ঘুমাই। ঘুমালে চলবে না। আমি তোমাকে এখানে নিয়ে এসেছি ঘুরঘুরি করার জন্য, তোমাকে ঘুমানোর জন্য নিয়ে আসিনি। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা বাইরে বের হব এখন। এ বলে জেরিন চলে আসলো তার রুমে। এদিকে আকাশ রেডি হচ্ছে। এমন সময় তার রুমের ভিতর প্রবেশ করলো সোনিয়া আর বলতে লাগলো, এই যে ভাইয়া, আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে নাকি? আমার ফোন নাম্বার দিয়ে আপনি কি করবেন? কেন? আপনার সাথে কথা বলবো। মানুষ ফোন নাম্বার নিয়ে কি করে? মানুষের সাথে কথা বলার জন্যই তো ফোন নাম্বারটা নেয়, তাই না? আকাশ যে কিছু বলতে যাবে এমন সময় পিছন থেকে জেরিন এসে বলতে লাগলো, কি রে সোনিয়া, তুই এখানে কি করিস? তোকে না বললাম ঘুরতে যাব রেডি হওয়ার জন্য? তুই রেডি না হয়ে এখানে এসেছিস কেন? আসলে আপু, এমনিতেই এসেছি এখানে, চলে যাইতেছি, এখন গিয়ে রেডি হয়ে আসতেছি। সোনিয়া চলে গেল তার রুমে। এইদিকে আকাশ রেডি হচ্ছে। এমন সময় জেরিন আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সোনিয়া, তোর কাছে কি চাইছিল শুনি? আমার কাছে আমার ফোন নাম্বার চাইছিল, আমি জিজ্ঞেস করতে যাব, ঠিক তখনই আপনি চলে এসেছেন। বুঝতে পারছি এখানে বেশিক্ষণ থাকা যাবে না। ব্যাগপত্র রেডি রাখিস, বাহির থেকে ঘুরে এসে এরপরে আবার বাসায় চলে যাব। এই বলে জেরিন আকাশকে নিয়ে চলে আসলো গাড়ির ভিতরে। আকাশ জেনে পাশের সিটে বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর জেরিন বলতে লাগলো, ওই মেয়েটার সাথে আর কোনো কথা বলবি না। যদি কিছু জিজ্ঞেস করে বোবার মতো চুপ হয়ে থাকবি, আর আমার সামনে যদি কথা বলিস তাহলে তোর মুখে টেপ লাগিয়ে গাড়ির ভেতরে বসিয়ে রাখবো। আকাশ কোনো কিছু বলল না, চুপচাপ বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর সোনিয়া আসলো। আকাশকে ড্রাইভিং সিটের পাশে বসে থাকতে দেখে সোনিয়া বলতে লাগলো, আপু, তুমি তো ড্রাইভ করবে, আকাশকে পিছনে পাঠিয়ে দাও, আমি তার সাথে পরিচয় হইনি। অপরিচিত ব্যক্তিদের সাথে তোর পরিচয় হতে হবে কেন? নাকি তুই চাস আমি আর তোদের বাড়িতে কখনো না আসি? না আপু, তেমন কিছু না। আমি তো জাস্ট বলতে চাইছিলাম তার সাথে পরিচয় হব, আর তুমি কি না আবার রিকোয়েস্ট করতেছো? হ্যাঁ করতেছি। তুই চাইতেছিস যে আমরা আর এই বাড়িতে না আসি। আজকে ঘুরুঘুরি করে সন্ধ্যায় চলে যাব বাড়িতে। তুই নিশ্চিন্তে থাক।
প্লিজ আপু, এমনটা করবে না। এমন করলে আম্মু হয়তো বলবে আমি তোমার সাথে ঝগড়া করেছি, তাই তুমি বাসায় চলে গেছো। অনেকদিন পর তুমি আমাদের বাসায় এসেছো, প্লিজ অন্তত 2 দিন থেকে যাও। আমি আর আকাশের সাথে কোনো কথা বলার চেষ্টা করব না। এই বলে সোনিয়া চুপ হয়ে রইল। এদিকে জেরিন হঠাৎ আকাশের হাতের উপরে তার হাত রাখলো। আকাশ হাত সরিয়ে নিতে যাবে, এমন সময় জেরিন আরও শক্ত করে আকাশের হাত ধরে রাখলো, যাতে আকাশ ছাড়িয়ে নিতে না পারে। সোনিয়া চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হঠাৎ করে সোনিয়া বলে উঠল, আপু, সামনে একটা ভালো পার্ক আছে, ওই পার্কে দাঁড় করাও। ঠিক আছে, দাঁড় করাচ্ছি। আর এভাবে চিৎকার করে বলার কি আছে? আমি কি কানে কালা নাকি যে আমি শুনতে পারি না? আসলে আপু, আমি এমনিতেই একটু জোরে কথা বলি। তুমি তো জানো আমি ছোটবেলা থেকে এরকম ভাবে কথা বলি। তুমি কি না আমাকে সন্দেহ করতেছ? হ্যাঁ, আমি তোকে সন্দেহ করতেছি। এই সন্দেহ করার অনেক কারণ আছে, এটা তুই বুঝবি না। আর তোকে এবারের মতো বলে দিলাম, আকাশের সাথে যদি আর একবার কথা বলার চেষ্টা করিস তাহলে তোর খবর আছে। এই বলে জেরিন পার্কের সামনে এসে দাঁড়িয়ে গাড়িটা পার্ক করে এক সাইডে রেখে পার্কের ভিতর চলে আসলো। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর জেরিন বলতে লাগলো, আকাশ, আমি তোকে শেষবারের মতো বলতেছি, তুই যদি আরেকবার কথা বলিস তাহলে তোর খবর আছে। আর তোর সাথে আমার পার্সোনাল কথা আছে। এতদিন যা হয়েছে হয়েছে, কাল থেকে তুই আমার সাথে থাকবি। এটা কিভাবে সম্ভব? আমি আপনার সাথে থাকবো কিভাবে? আমি আপনার সাথে থাকতে পারবো না। আপনি একটা মেয়ে মানুষ, আপনার সাথে থাকবো কি করে? থাকতে হবে মানে থাকতে হবে। আর আমি তোকে বিয়ে করব খুব তাড়াতাড়ি। আজকে এখান থেকে যাই। এরপর এই বলে জেরিন কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলো বাসায়। তার ব্যাগপত্র নিয়ে নিচে নামতেই সোনিয়ার আম্মু বলতে লাগলো, কি ব্যাপার জেরিন, তোমরা চলে যাচ্ছ কেন? তুমি না বলেছিলে এই বাড়িতে থাকবে 2 দিন, তাহলে হঠাৎ আজকে চলে যাচ্ছ কেন? এমনিতেই চলে যাইতেছি, আপনাদের এখানে ভালো লাগে না এটার জন্য চলে যাচ্ছি। সোনিয়া, ভালো থাকিস। আর আকাশ, চলো যাই তাহলে এখন। মামি, আপনারাও ভালো থাকবেন। এই বলে জেরিন ওইখান থেকে চলে আসলো বাড়ির বাইরে। ব্যাগপত্র গাড়ির ভিতরে রেখে গাড়িটা স্টার্ট দিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আকাশ চুপচাপ বসে আছে। এমন সময় জেরিন বলতে লাগলো, আকাশ, তোমাকে এই অবস্থায় মানায় না। এখন থেকে তোমাকে আপডেট হতে হবে, কারণ তুমি আমার স্বামী। আমার মতো চলাচল করবে এখন থেকে। আপনার মতো চলাচল করার সামর্থ্য নেই আমার। জাস্ট সামান্য মাত্র বেতন, আমার এই বেতন দিয়ে কোনো কিছুই হয় না। না হলে হবে না, এত কিছু শুনতে চাই না আমি তোমার কাছ থেকে। আমি যেটা বলেছি সেটাই। আর একটা বেশি কথাও বলবে না তুমি। জেরিন আকাশকে এসব কথা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর দুজন চলে আসলো জেরিনদের বাসায়। কলিং বেল দিতেই জেরিনের আম্মু এসে দরজা খুলে দিল। দরজা খুলতেই দুজনকে দেখে বলতে লাগলো, কি রে জেরিন, তোরা দুজন এত তাড়াতাড়ি চলে এসেছিস কেন? তুই না বললি ওইখানে থাকবি কয়েকদিন, তাহলে এত তাড়াতাড়ি চলে আসার কারণ কি? আমার দরকার পড়েছে তাই আমি চলে এসেছি। আর আম্মু, আমি আকাশকে বিয়ে করতে চাই। 5 থেকে 6 দিনের মধ্যে আমার আর আকাশের বিয়ে দিবে। বিয়ের বিষয়ে আমার সাথে কথা না বলে তুই তোর আব্বুর সাথে কথা বল। তোর আব্বু সব কিছু ব্যবস্থা করবে, আমি কি আর ব্যবস্থা করতে পারবো? পারবে না কেন? অবশ্যই ব্যবস্থা করতে হবে। তোমাদেরকে যেটা বলেছি সেটাই করবে তোমরা। আর আকাশ, তুমি এখন রুমে যাও, দরকার পড়লে তোমাকে ডাক দিব। আকাশ চলে আসলো তার রুমে। বেশ কিছুক্ষণ পর জেরিনের ডাক শুনতে পেল আকাশ। আকাশ তাড়াতাড়ি করে চলে আসলো জেরিনের কাছে। এসে দেখে জেরিন তার আব্বুর সামনে বসে আছে। জেরিনের আব্বু আকাশকে তার পাশে বসে বলতে লাগলো, জিরিন যা বলতেছে তুমি কি এতে রাজি আকাশ? রাজি থাকলে আমাকে বলো, আর রাজি না থাকলে আমাকে বলতে পারো। যেহেতু উনি চাইতেছে বিয়ে করার জন্য, আমি ওনার কাছে আরও কিছুটা দিন সময় চাই। 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ওনার কাছে সময় চাই। উনি যদি সেই সময়টা দেয় তাহলে আমার জন্য ভালো হবে। এই 2 সপ্তাহে তুই কি করতে পারবি শুনি? 1-2 সপ্তাহে আমি কি করতে পারবো এটা আমি নিজেই জানি। আপনি আমাকে 2 সপ্তাহ সময় দিবেন নাকি বিয়ে করে নেবেন এর আগেই? ঠিক আছে, 2 সপ্তাহ মানে 2 সপ্তাহ, এর বেশি যাতে না হয়। এখন খাওয়া দাওয়া করে ঘুমাতে যা। আকাশ খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে শুয়ে মনে মনে বলতেছে, কিছু দিতে তো পারবো না, কিন্তু আমার তরফ থেকে আমি যেটা পারি সেটাই তাকে দিতে হবে। আকাশ এসব কিছু চিন্তা ভাবনা করতেছে। এমন সময় আকাশ তার ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকে একটা পেজে নক দিল।
বেশ কিছুক্ষণ কয়েকটা গহনার কালেকশন বের করে ওগুলো অর্ডার দিয়ে দিল। পরের দিন সকালে আকাশ আবারও জেনের আব্বুর সাথে চলে আসলো অফিসে। বসে বসে কাজ করতেছে, এমন সময় দারোয়ান এসে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তোমাকে নিচে ম্যাডাম ডাকতেছে, বলেছে যে এখনই যাওয়ার জন্য নিচে যেতে। তুমি নিচে যেয়ে ম্যাডামের সাথে দেখা করে আসো। আকাশ তার কাজ বন্ধ রেখে চলে আসলো নিচে। এসে দেখে জেরিন দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। আকাশ জেরিনের কাছে আসতে জেরিন বলতে লাগলো, ভেতরে কাজ আছে নাকি? বেশি কাজ না থাকলে গাড়িতে ওঠ, তোকে নিয়ে একটা জায়গায় যাব। ভিতরে কিছু কাজ আছে আজকে, আমি যেতে পারবো না আজকে, আপনি যান। আর কাজ শেষ হলে যদি সময় পাই তাহলে আপনাকে কল দিয়ে বলবো। ঠিক আছে, কল দিয়ে বলিস, কিন্তু কল দিয়ে বললে আমি চলে আসব তোকে নিয়ে যাওয়ার জন্য। এই বলে জেরিন ওইখান থেকে চলে গেল। আকাশ আবার অফিসের ভিতরে সে কাজ করতে লাগলো। দেখতে দেখতে এভাবে কেটে গেল 2টি দিন। সন্ধ্যায় আকাশ বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ডেলিভারি ম্যান বলতে লাগলো, আপনার নাম কি আকাশ? আপনার একটা ডেলিভারি এসেছিল, আপনি যে ঠিকানা দিয়েছেন সেই ঠিকানায়। আচ্ছা, আপনি 2টা মিনিট অপেক্ষা করেন, আমি টাকা নিয়ে আসতেছি। এই বলে আকাশ চলে আসলো তার রুমে। টাকা নিয়ে নিচে নামতে জেরিন বলতে লাগলো, কিরে, টাকা নিয়ে কোথায় যাইতেছিস এই সন্ধ্যার সময়? কোথাও না, বাহিরে একটু কাজ আছে, এটার জন্য যাইতেছি। আপনি বসে থাকেন, 2 মিনিট লাগবে আসতে। এই বলে আকাশ চলে আসলো বাইরে। ডেলিভারি বয়ের কাছ থেকে যে জিনিসগুলো অর্ডার দিয়েছিল ওই জিনিসগুলো নিয়ে চলে আসলো বাড়ির ভিতরে। আকাশের হাতে এত পার্সেল দেখে জেরিন বলতে লাগলো, কিরে, তোর হাতে এত পার্সেল কেন? আর এসব পার্সেল কার জন্য অর্ডার করেছিস? এইসব পার্সেল সবগুলোই আপনার জন্য অর্ডার দিয়েছে। আপনি দেখেন, যদি পছন্দ হয় তাহলে নেবেন, আর পছন্দ না হলে আবার ফেরত দিয়ে দিব। জেরিন সবগুলো জিনিস পরে পরে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। সবগুলো জিনিস পছন্দ হয়েছে জেরিনের। আকাশ জেরিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার এতটাও সামর্থ্য নেই যে আপনাকে অনেক কিছু দিতে পারবো, তাই আমার তরফ থেকে আপনাকে সামান্য কিছু জিনিস দিলাম। যা দিয়েছি সেটাই চলবে। এইগুলো জিনিসের জন্য 2 সপ্তাহ সময় চেয়েছিলি নাকি? হ্যাঁ, 2 সপ্তাহ সময় চেয়েছিলাম, এখন তো নিয়ে এসেছি। এখন আপনি যে কোনো সময় বিয়ে করতে পারেন, কিন্তু আজকে না। আজকে রাত হয়ে গেছে, প্রায় অনেক, 9টা বেজে গেছে। ঠিক আছে, আজকে করব না বিয়ে, কালকে বিয়ে করব। খাওয়া দাওয়া করে ঘুমাতে যা। জিন এইসব কথাবার্তা বলতেছে, এদিকে আকাশ এবং জেনের আব্বু আম্মু সাথে জেরিনও খাওয়া দাওয়া করে আকাশ চলে আসলো তার রুমে। এদিকে জেরিন বেশ কিছুক্ষণ পর আকাশের রুমে এসে দেখে আকাশ শুয়ে শুয়ে মোবাইলে মুভি দেখতেছে। জেরিনকে আসতে দেখে আকাশ বলতে লাগলো, আমাকে ডাক দিলেই তো আমি চলে যেতাম, আসার দরকার কি ছিল? দরকার ছিল তাই এসেছি। এখন ঘুমা, তোকে এক নজর দেখে গেলাম। তুই করে বলতেছি, কিছু মনে করিস না। এই বলে জেরিন চলে গেল তার। আর এইদিকে আকাশ ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন আকাশ এবং জেনের আব্বু অফিসের দিকে রওনা দিল। দুপুর 2টার মধ্যে সকল কাজ শেষ করে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই জেরিন এসে দরজা খুলে দিল। দুজন বাড়ির ভিতরে ঢুকে ফ্রেশ হয়ে ছোপে এসে বসতে জেরিন বলতে লাগলো, আব্বু, কাজী সাহেব কখন আসবে? কাজী সাহেবকে বলে এসেছি সন্ধ্যার মধ্যে তিনি চলে আসবে। আর এত তাড়াহুড়া লাগিয়েছিস কেন? বিয়ে তো তোদের দুজনের হবে, অন্য কারোর তো হবে না, তাই না? জেরিন তার আব্বুর কথা শুনে কিছুই বলল না, চুপচাপ বসে রইল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। হঠাৎ কলিং বেলের শব্দ শুনতে পেয়ে জেরিন বলতে লাগলো, তুমি বসো আম্মু, আমি দেখে আসতেছি কে এসেছে। এই বলে জেরিন সোফা থেকে উঠে চলে আসলো দরজার সামনে। দরজা খুলতেই দেখতে পেল কাজী দাঁড়িয়ে আছে। কাজী সাহেবকে বাড়ির ভিতর নিয়ে আসলো। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর কাজী বলতে লাগলো, কার কার বিয়ে করাতে হবে একটু আইডি কার্ড এবং নাম ঠিকানা বলে ফেলেন। জেরিনের আব্বু এবং আকাশ সবকিছুই বলে ফেল। বেশ কিছুক্ষণের মধ্যে তাদের বিয়েটা হয়ে গেল। কাজী বিয়ে পড়ানো শেষ করে চলে গেল। এইদিকে সবাই টুকটাক কথা বলতেছে। টুকটাক কথা বলতে বলতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে আকাশ জেরিনের সাথে চলে আসলো জেরিনের রুমে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর জেরিন আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, চলেন এখন 2 রাকাত নফল নামাজ আদায় করে আমাদের নতুন জীবন শুরু করি। হ্যাঁ, চলেন।
জেরিন আকাশ দুজনে 2 রাকাত নফল নামাজ আদায় করে বিছানায় এসে বসল। দুজন নীরবতা পালন করতেছে। বেশ কিছুক্ষণ নীরবতা পালন করার পর আকাশ জেরিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, অনেক তো হয়েছে, এখন আমি ঘুমাই, রাতও অনেক হয়ে গেছে, অনেক ঘুমে ধরেছে আমার। আজকে রাতে কেউ ঘুমায় নাকি? আজকে সারা রাত আমাকে আদর করতে হবে তোর। আর যদি না পারিস তাহলে কি করব বুঝতেই পারিস না। বেশি কিছু বুঝিয়ে বললাম না। আকাশ বেশি কিছু না বলে আস্তে আস্তে জেরিনের দিকে এগিয়ে যেতে লাগলো। এদিকে জেরিনও আকাশের দিকে এগিয়ে যাইতেছে। বেশ কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর দুজনের ঠোঁট একত্রিত করে দিল। বাকিটা ইতিহাস, এর বাইরে আর কিছু বলা যাবে না। আপনাদেরকে সব কিছু বলে ফেলে আপনারা পরে আরো অনেক কিছু বলবেন। তারা দুজনই সুখের সাগরে ভাসতে থাকুক। আকাশ এবং জেরিনের জন্য আপনারা সবাই দোয়া করবেন, যাতে ওরা দুজন সুখে শান্তিতে সারা জীবন সংসার করতে পারে। আজকের গল্পটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।